200 না 300 না 400 না প্রায় 600 বছরের সাম্রাজ্য উসমানীয় খেলাফত বা অটোমান এম্পায়ার। 1299 সাল থেকে শুরু করে 1923 সাল পর্যন্ত যাদের রাজত্ব ছিল তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, সাইবেরিয়া, মিশর, ইরাক, ইয়েমেন, আরব এবং উত্তর আফ্রিকার বেশ কিছু অঞ্চল। আজকে আমি একটা বই নিয়ে কথা বলবো, যে বইটা সেই উসমানীয় খেলাফত বা অটোমান এম্পায়ারের কেন্দ্র করে লেখা হয়েছে। বইটার নাম হচ্ছে দ্য রেড সুলতান এবং বইটা পাবলিশ করেছে অনুজ প্রকাশনীতে এবং লিখেছেন মোহাম্মদ জাহিদ হুসাইন। এবং মোহাম্মদ জাহিদ হুসাইনের ওনার বেশ কয়েকটা বই ইতিমধ্যে পাবলিশ হয়েছে এবং বলা যায় সবগুলোই মোটামুটি ভালোই পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এবং আমি যদি ওনার লেখা নিয়ে কথা বলি, আমি ওনার লেখার গুণগত মান বা লেখার ধরনটা নিয়ে যদি একটা কথা বলার চেষ্টা করি, আমি বলবো একটা থ্রিলার লেখক বা একটা থ্রিলার বইয়ের যে কটা গুণ থাকা দরকার তার মধ্যে কম্পেলিং প্রোটাগনিস্ট, স্ট্রং হুক, অ্যাটমসফিয়ারিক রাইটিং এবং আনপ্রেডিক্টেবল প্লট বা টুইস্ট, এই সবগুলাই কিন্তু এই বইয়ের মধ্যে ভরপুর রয়েছে। চলেন শুরু করা যাক প্রথম থেকে। কম্পেলিং প্রোটাগনিস্ট বা আকর্ষণীয় একটা চরিত্র, যেটা ত্রুটিপূর্ণ এবং আবেগঘন হতে হবে, একটা বাস্তবসম্মত একটা চরিত্র দরকার। এবং আমরা জানি যে অটোমান এম্পায়ারে বা ওসমানীয় খেলাফতে যুগের পর যুগ ধরে কিন্তু বিভিন্ন সুলতান তারা বিভিন্নভাবে তারা কিন্তু রাষ্ট্রটাকে শাসন করেছেন। কিন্তু এই যে বইটা দ্য রেড সুলতান, এই বইটা কিন্তু মূলত অটোমান এম্পায়ারের 34তম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে কেন্দ্র করে লেখা হয়েছে। চলুন আমি যদি একটু গুছিয়ে বলার চেষ্টা করি। আমরা জানি যে সুলতান আব্দুল আজিজের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে ক্ষমতায় বসে মূলত সুলতান মুরাদ। আর আমরা জানি সুলতান মুরাদ মূলত তিনি একটু আলোচিত এবং সমালোচিত একজন সুলতান ছিলেন, কারণ একজন রাজার বা একজন প্রকৃত রাজার যেরকম ক্ষমতা থাকা দরকার বা যেরকম গুণ থাকা দরকার এগুলো কিন্তু ওনার ভিতরে ছিল না। উনি ওয়ান কাইন্ড অফ একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন। যে সময় যেই সিদ্ধান্তটা নেওয়া জরুরি ছিল বা যে সময় যে পদক্ষেপটা নেওয়া জরুরি ছিল তিনি কিন্তু সেই সময় সেই সিদ্ধান্তটা বা পদক্ষেপটা তিনি মূলত নিতে পারতেন না। ফলে মূলত মানুষ না, গোটা সাম্রাজ্যের মূলত একটা বড় একটা ক্ষতি হয়ে যায়। তখন রাজ্যের যারা গুণী মানুষ ছিলেন তারা বলে একটা ডিসিশন দিলেন যে না, রাজ্যের কল্যাণের স্বার্থে আমরা মূলত আমাদের এই সুলতানকে আমরা ক্ষমতা থেকে সরাইতে হবে এবং দক্ষ যোগ্য একজন ব্যক্তিকে আমাদের ক্ষমতায় রাখতে হবে। তারপর 30শে আগস্টে মধ্যরাত পেরিয়ে যখন 31শে আগস্টে ভোর আসে ইস্তাম্বুলে, তখন গভীর একটা উত্তেজনার মধ্যে খুব ভোরে প্রজাদের মধ্যে আনুষ্ঠানিক কাগজপত্র প্রস্তুত করা হয় এবং চিকিৎসকের স্বাক্ষরিত রিপোর্ট এবং মন্ত্রী পরিষদের চূড়ান্ত সিদ্ধান্তের শিল পরে যে সুলতান মুরাদের সিংহাসনচ্যুতি এখন সরকারিকভাবে মূলত বৈধ করা হয়েছে। তারপরের দিন মূলত সকালবেলা দ্বিতীয় যে আব্দুল হামিদ ওনাকে মূলত নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয় এবং তিনি ছিলেন মুসলিম বিশ্বের সবচেয়ে দূরদর্শী এবং ইমানদার একজন সর্বশেষ শাসক ছিলেন। এবং ওনার বিরুদ্ধে কিন্তু বহু ষড়যন্ত্র এবং মিথ্যা অপপ্রচার চালাইছিল কিন্তু পশ্চিমারা। তারপর আমি যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে স্ট্রং হুক, হচ্ছে গল্পের শুরুতেই পাঠকদের মনে এমন একটা টান উত্তেজনা একটা ভাব তৈরি করে রাখা। আমরা যদি একটু লক্ষ্য করি, গল্পের শুরু থেকে একজন পিএইচডি ক্যান্ডিডেট ওনার একটা থিসিস পেপার, ইফ এনি চান্স যদি এই থিসিস পেপারটা পাবলিশ হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশ না, পুরো এশিয়া মহাদেশটা কিন্তু অনেক বড় একটা ছাপের মুখে পড়ে যাবে। চলুন একটু গুছিয়ে বলার চেষ্টা করি। আমরা মূলত গল্পের শুরু থেকে দুজন চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হই। একজন চরিত্রের নাম হচ্ছে জাহিদ মাসুদ, তিনি মূলত পিএইচডি ক্যান্ডিডেট, তার সাথে তিনি কিন্তু বর্তমান সময়ের জনপ্রিয় একজন লেখক ছিলেন। এবং অপরদিকে আরেকজন চরিত্র, ওনার নাম হচ্ছে কানিজ ফাতেমা, তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। যারা মূলত পিএইচডি ক্যান্ডিডেট যারা এবং তারা মূলত থিসিস পেপার লেখেন এবং থিসিস পেপার লেখার ফলে ওনার কাছে মূলত একটা সিগনেচার লাগবে। ওনার সিগনেচার ছাড়া মূলত ওনার এই থিসিস পেপারটা মূলত কখনোই বৈধতা পাবে না। সো ঠিক তেরকমভাবে এখন একদিন সকালে কানিজ ফাতেমা তিনি ওনার অফিসে বসে আছেন। অফিসে বসে আসার পরে অনেকগুলো থিসিস পেপার ওনার সামনে। সো উনি একটা করে সবগুলো থিসিস পেপার মূলত তিনি দেখছেন এবং দেখার পরে একটা থিসিস পেপারের দিকে ওনার মূলত চোখ আটকে যায়, কারণ মূলত এই থিসিস পেপারের শিরোনামটা ছিল এরকম: ফিলিস্তিনের শেষ অভিভাবকের নাম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। এবং এটা শোনার পরে ওনার মূলত মাথা মোটামুটি ভালোই গরম হয়ে যায়। তারপরে তিনি মূলত সেই পুরো আর্টিকেলটা পড়েন এবং পড়ার পরে এবং একসময় ওনার চোখ আটকে যায় একটা লাইনের প্রতি। লাইনটা ছিল এরকম: দামি অস্ত্র, অপরিশোধিত ঋণ এবং পরিশোধের প্রতিশ্রুতি আর মোটা অঙ্কের অর্থের লোভ দেখানো সত্ত্বেও উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ উনি ওনার সিদ্ধান্তে মূলত অটল রইলেন। এই লাইনটা পড়ার পরে তিনি মূলত বেজায় রেগে যান এবং রেগে গিয়ে ওনার যে অ্যাসিস্ট্যান্ট যে একজন প্রফেসর ছিল ওনাকে ডাক দিলেন। ওনাকে ডাক দেওয়ার পরে খুবই রাগের মাথায় বললেন যে আপনি এই থিসিস পেপারটার বৈধতা কেমনে দিলেন বা আমার কাছে আপনি এটা কেন মূলত পাঠাইলেন, আপনাকে এটা কখনো পড়েন নাই নাকি? তখন তিনি মূলত বললেন যে আসলে কি হয়েছে একটু যদি খুলিয়ে বলতেন। তখন তিনি বললেন যে আমি এমন কোনো থিসিস পেপার আমি সিগনেচার করবো না যেটা মূলত মিথ্যায় ভরপুর। তখন তিনি বললেন যে আসলে এখানে মিথ্যা কোন জায়গা বা এইগুলো নিয়ে মূলত ওনাদের ভিতরে একটা ডিসকাশন হয়েছে। এবং তিনি বললেন যে আমরা যখন লন্ডনে পড়াশোনা করেছিলাম, তখন লন্ডন ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছিল তিনি ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ স্বৈরশাসক ছিলেন এবং তিনি একজন গণহত্যাকারী ছিলেন। অথচ এই থিসিস পেপারে লেখা হয়েছে সবগুলো ভুল তথ্য বা ভুল ইনফরমেশন। কানিজ ফাতেমা তিনি মূলত বলেছেন যে এই থিসিস পেপার নাকি ভুল এবং এটা নিয়ে মূলত উনি কে, ওনার লেখকের নাম কি, ওনাকে নিয়ে আসো, ওনাকে বলল যে আমার সঙ্গে দেখা করতে। তারপর যে পিএইচডি ক্যান্ডিডেট জাহিদ মাসুদ তিনি মূলত আসেন। আসার পরে তারা দীর্ঘক্ষণ তারা আলাপ করেন। আলাপ করার একটা পর্যায়ে তারা আস্তে আস্তে মূলত এই গল্পের ভিতরে ঢোকেন। এইরকমভাবেই মূলত এই গল্পটা শুরু হয়েছে। এটার কথা আমি আবার বলছি, বইটার নাম হচ্ছে দ্য রেড সুলতান, লিখেছেন মোহাম্মদ জাহিদ হুসাইন এবং প্রকাশনী হচ্ছে
হচ্ছে অনুজ প্রকাশনী। বইটা আমার সত্যি সত্যি আমার পছন্দ হয়েছে, কারণ বইটার ভিতরে যে টুইস্টগুলো রয়েছে যেটা সত্যি সত্যি আমাকে মুগ্ধ করেছে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, আপনি যখন বইটা পড়বেন তখন আপনাকে এটা ইতিহাসের কোনো বই হিসেবে নয়, বরং একটা রাজনৈতিক বা পলিটিক্যাল থ্রিলার হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, এবং দেখা হবে আরেকটা ভিডিওতে।